রাইফের চোখে তাকে পাওয়ার ব্যাকুলতা দেখেছে সে। কাজকর্মে দুষ্টুমি খেলা করলেও তার গভীর দৃষ্টি তাকে যে নিজের করে নিতে চায়, আগলে রাখতে চায়, তা মীরা অনুভব করেছে। মীরা শুধু শুধু চিন্তা করছে ভেবে বলল, যা হবার হবে উর্মি, পরে দেখা যাবে, যা গোসলে যা। উর্মি কপট রাগ দেখালো, ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো বিছানা হতে। ওয়ার্ড্রপ হতে কাপড় নিয়ে ওয়াশরুমে যাবে সেই মুহূর্তে মীরাকে এক নজর তাকিয়ে ডেকে উঠল, মেরু। বল। সরাসরি মীরা চোখের দিকে তাকিয়ে স্মিত কণ্ঠে বলল, বিয়েটা যদি করতে হয় তাহলে রাফাত ভাইকে কর প্লিজ। মীরা রাতটা ছ্যাদ করে উঠল, সহসা চমকে উঠল তাৎক্ষণিক, শরীরে শিহরণ বয়ে গেল, হৃদয়ে ব্যাকুলতা সৃষ্টি হলো। উত্থাল ঢেউয়ের মতো বক্ষস্থলে উথাল পাথাল অবস্থা। রাত থেকে তমিরার মন অস্থির হয়ে আছে। এই অস্থির অবস্থায় উর্মির কি খুব প্রয়োজন ছিল অশান্ত করার? স্নিগ্ধ বিকেল, তাপমাত্রা সহনীয়, খুব একটা গরম নেই আজ। ছেলে পক্ষের মানুষজন এসেছে অনেকক্ষণ হলো, দেখা দেখি এবং খাওয়া দাওয়ার পর্ব শেষ। বিদায়ের মুহূর্ত চলে যাবে তারা। খোলামেলা আলোচনায় শওকত রহমানকে ছেলের বাবা সরাসরি জানিয়েছেন মীরাকে তাদের পছন্দ হয়েছে। তারা তার এবং মীরার জবাব শুনতে উন্মুখ হয়ে আছেন। শওকত রহমান জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষ, যে কোনো কাজে পরিবারকে প্রাধান্য দেন একটু বেশি। আজকেও তার ব্যতিক্রম নয়। স্ত্রী এবং বোনের মুখে হাসি ফুটলেও মেয়ের শুকনো ফ্যাকাশে মুখটা দৃষ্টিগোচর হয়েছে ঠিকই। তার মন বলছে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, আরেকবার কথা বলা উচিত মেয়ের সাথে। দুপুরের কথাটাও ভাবাচ্ছে তাকে। উর্মি যখন ধুমধাম করে রুমে এসেই বলে বসলো, মামু, এই সম্বন্ধ আমার পছন্দ হয়নি, আপনি ক্যান্সেল করে দেন। মীরাকে যদি বিয়ে দিতেই হয় অত দূরে কেন দিবেন, কাছে কুলেই দেন না। একটা মেয়ে আপনার চোখের সামনে রাখেন না মামুজান। তখন নেহাত উর্মিকে ধমকে বিদায় করে দিলেও পর মুহূর্তেই ঠিকই তাকে একটু ভাবনাতেই ফেলেছে। একদিকে আদরের কন্যাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে ভেবেই তার মনটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে উর্মির গড় গড় করে বলা কথাটা। আরেকবার মীরার দিকে তাকিয়ে গলা খাকারে দিয়ে উঠলেন শওকত রহমান। নীরবতায় ছুঁয়ে গেল পুরো রুম। উৎসুক চোখে তাকিয়ে আছে সবাই তার সিদ্ধান্ত শোনার জন্য। শওকত রহমান সময় নিয়ে রাশভারী কণ্ঠে জবাব দিলেন ছেলের বাবাকে। মীরা নিচু করে রাখা বিষণ্ণ মুখটা শওকত রহমানের একটা বাক্যে থমকে গেল। জলজল করে বড় বড় হয়ে গেল চোখ জোড়া। বিস্ময় তার চোখে মুখে ঠিকরে পড়ছে। টিপটিপ করে তাকালো আব্বাজানের দিকে। চোখে চোখ পড়তেই মুচকি হাসলেন তিনি। মীরা স্পষ্ট শুনতে পেয়েছে ওনার কথা। হ্যাঁ, তাই তো বলল কিছুক্ষণ আগে। শওকত রহমান মেয়ের সাথে আরেকবার কথা বলতে চেয়েছেন, সময় চেয়েছেন তাদের থেকে। মীরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে ভুলল না। অপরদিকে মামুজানের কথাতে মুখ হা হয়েছে উর্মিরও। মিনিট 10 হলো সানজিদা বেগম জোর করে টেনে এনে বসিয়েছেন এখানে। তখন থেকেই ওর গা জ্বলে যাচ্ছে, না পারছে বলতে, না পারছে সহ্য করতে। শক্ত হয়ে বসে আছে। হাসির কথাতেও হাসছে না, কষ্টের কথাতেও আফসোস করছে না। লাগছে তো তার বিরক্ত, সেটাও প্রকাশ করতে পারছে না পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে। এই মুহূর্তে উর্মিকে রোবটের সহিত তুলনা করলেও বোধহয় ভুল হবে না। বিরক্তি আর রাগে অনুভূতি প্রকাশ করতেও যেন ভুলে গেছে সে ঠিক শুনছে কিনা তা বুঝতে মীরার দিকে তাকালো। মীরার মুখটাও কেমন হতভম্ব অবস্থা। ও মা, এ কি করছে মীরা? নিজের হাতে নিজে চিমটি কাটছে। উর্মিরও মনে হলো স্বপ্ন না তো, যা ভাবা তাই কাজ, পর করে দেখা যাক। মীরার দেখা দেখি উর্মিও চিমটি কাটলো নিজের হাতে। ইয়া আল্লাহ, একটুও ব্যথা পাচ্ছে না। তার মানে কি এটা স্বপ্ন? না না, এটা যেন স্বপ্ন না হয়। এবার একটু জোরে চিমটি দিল, বেশ শক্তি দিয়ে। সানজিদা বেগম সাথে সাথেই সবার অগোচরে চর বসালেন উর্মির পিঠে। ভাইজানের কথায় তার অবস্থা এমনিতেই করুন, তার উপর উর্মির চিমটি খেয়ে মাথায় আগুন ধরে গেছে। রক্ত চক্ষু করে তাকিয়ে হুঁশিয়ার করে দিল উর্মিকে। কিন্তু উর্মিকে কি আর আটকে রাখা যায়? রাগে দুঃখে এত এত সুস্বাদু খাবার না খেয়েছিল এতক্ষণ, এখন কেন উপোস থাকবে? ক্ষুধায় চোচো করছে পেট। দ্রুত উঠে ডাইনিংয়ে বসে গেল খাওয়ার জন্য। উর্মির উদ্ভট কাণ্ড কারখানা দেখে সানজিদা বেগম এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়ের পিছু পিছু গিয়ে কটমট দৃষ্টিতে বুঝিয়ে দিলেন চুপ করে সোফায় গিয়ে বসে থাকতে। কিন্তু উর্মির তো এখন আনন্দের সীমা নেই। গায়ে লাগছে না মায়ের বকুনি, কিন্তু মানুষজন আছে বলে নিজের ক্ষুধাকে পেটের মাঝে চাপা দিয়ে বসলো মীরার পাশে। গ্যারেজ থেকে বাইক নিয়ে গেট দিয়ে বের করলো রাইফ। ডাক্তারের কাছে যাবে মাকে নিয়ে। রাজিয়া বেগম এগিয়ে আসলেন, ব্যাগ হাতড়াচ্ছেন তিনি। কিছু খুঁজছেন বলেই মনে হচ্ছে। রাইফের দিকে তাকিয়ে বললেন, রাইফ, তাড়াহুড়োর আগে প্রেসক্রিপশনটা আনতে ভুলে গেছি। কোথায় রাখছো আম্মা?
টেবিলের উপরে আছে, যা তো আব্বা। ঠিক আছে, তুমি ভেতরে এসে দাঁড়াও। রাইফ গাড়ি স্ট্যান্ড করে ছুটল প্রেসক্রিপশনের উদ্দেশ্যে। 3 তলায় গিয়ে বুঝলো মীরাদের বাসায় কেউ এসছে। অনেকজনের কথার মৃদু আওয়াজ আসছে ভেতর থেকে। আমলে নিল না সে, দৌড়ে উপরে আসে। দ্রুত পৌঁছাতে হবে ডক্টরের চেম্বারে। সদর দরজা খোলা, সেখানে দাঁড়িয়ে আছে মীরার পরিবার। ছেলেপক্ষকে বিদায় জানাচ্ছেন সকলে। শেষ সময়ের কথাবার্তাটুকু সেরে নিচ্ছেন সবাই। রাইফ তড়িঘড়ি করে নেমে আসছে নিচে। প্রেসক্রিপশনটা খুঁজতে দেরি হয়ে গেছে তার। রাজিয়া বেগম টেবিলের ওপর বললেও সেটা ছিল আলমারির ভেতর। দ্রুত পদে আসলেও 3 তলার কাছাকাছি আসতেই ধীর হলো তার পায়ের গতি। দৃষ্টি সামনে রেখে এক পলকে সবাইকে দেখে নিল। মীরার পরিবারের সবাই আছে, হাস্যোজ্জ্বল মুখ তাদের। বাঁকা দৃষ্টিতে শকত রহমানকে ভেদ করে পেছনে দাঁড়ানো বেগুনি রঙের ঢিলাঢালা সালোয়ার কামিজ পরা রমণীকেও দেখে নিল। সেকেন্ডের ব্যবধানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোও নজর এড়াল না তার। মেয়েটার মুখটা শুকিয়ে গেছে এই দুদিনে। 2-একটা ব্রণ উঠেছে ভ্রুর এক সাইডে। দাগবিহীন মুখটাতে লাল রঙের ব্রণ দুটো মীরার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এই যে হাসছে মেয়েটি, মুচকি হাসি। এই মোহনীয় হাসিতে যে রাইফ এক জীবন দেখতে দেখতেই পার করতে পারবে তা কি জানে এই নারী? চলে গেছেন অতিথিরা, এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে? মীরা রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই বেখেয়ালিতে রাইফের দিকে নজর গেল। চোখাচোখি হলো দুজনের। রাইফের রাত জাগা রক্তিম চোখের দিকে আজ মীরা কিছুতেই নজর মেলাতে পারছে না। অপরাধ বোধে নাকি সংকোচে জানে না সে। কেন অপরাধবোধ কাজ করছে সেটা বোধগম্য না মীরার। সে তো রাইফকে ভালোবাসেনি, কিংবা কথাও দেয়নি। তবে দ্রুত পদে খাদিজা বেগমের পিছু পিছু চলে গেল ভেতরে। শকত রহমানের চোখে চোখ পড়লে রাইফ মুচকি হাসল। সম্মানের সহিত বলল, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই সময় কোথায় যাচ্ছ? আলহামদুলিল্লাহ, আমার শরীরটা একটু খারাপ, ডাক্তারের পরামর্শ নিতে যাচ্ছি। প্রেসক্রিপশন রেখে গেছিল, নিতে আসছিলাম। আল্লাহ সুস্থ করুক তোমার আম্মাকে। জি চাচা, দোয়া করবেন। তো কেউ আসছিল নাকি? হ্যাঁ, মীরাকে দেখতে আসছিল, চলে গেল এই 1 মিনিটও হয়নি। মীরার কি হয়েছে? ভালোই তো দেখলাম, অসুস্থ নাকি? সারাদিনের ধকলে যার যার মতো রুমে চলে গেছে বিশ্রাম নিতে। রুমের ভেতর সোফায় একা বসে খাচ্ছিল উর্মি। রাইফের কথা কর্ণকুহুরে পৌঁছাতেই খাবার মুখে রাখা অবস্থাতেই ফট করে উর্মি চেঁচিয়ে বলে উঠল, শুধু অসুস্থ হলেই কি দেখতে আসে রাফাত ভাইয়া? মেরুকে পাত্রপক্ষ দেখতে আসছিল আজ। সামনের সপ্তাহে বিয়ে, দাওয়াত থাকলো আপনার। আন্টিকেও আনবেন। আপনাকে প্রথম দাওয়াত দিলাম, বুঝছেন? এই জন্য সুন্দর একটা গিফট আনবেন। সাথে আমার জন্য একটা হলুদ শাড়ি আনিয়েন, আর মীরার জন্য লাল শাড়ি। ওর একটা লাল শাড়িও নাই। উর্মির ফটফট করে বলা কথাতে রাইফের বাহির দেখতে যতটাই শান্ত, ভেতরটা ঠিক ততটাই এলোমেলো হলো মুহূর্তেই। ঝড় উঠেছে, কালবৈশাখী ঝড়। ভেতরটা এফোর ওফোর করে দিচ্ছে। রক্তক্ষরণ হচ্ছে বক্ষে, বিধ্বস্ত অবস্থা। এই ঝড় কিভাবে থামবে জানা নেই তার। উর্মি রাইফের ভেতরটা বুঝতে পারল বোধ হয়। খাবারের শেষ লোকমাটা মুখে দিয়েই বলল, রায়াব ভাই, আন্টিকে ডাক্তার দেখাতে গিয়ে আপনিও একবার চেক আপ করাবেন। মুখটা কেমন ফ্যাকাশে, শুনেছি হার্টের সমস্যা হলে এমন হয়। কোলাহলপূর্ণ ব্যস্ততম শহরে সবার এত ব্যস্ততার মাঝে বোধ হয় ব্যস্ত নেই শুধু দুটি মানুষের। অলস সময় পার করছে দুজন। নিথর দেহ দুটি চিপকে আছে বিছানার সহিত। উর্মির দৃষ্টি ওপরের দেওয়ালে, মীরার চোখ বন্ধ। দুজন কি ভাবছে বোঝা যাচ্ছে না। সময়ের পর সময় যাচ্ছে, কথা বলছে না কেউই। নীরবতা ছেদ করলো মীরায়। আঁখি পল্লব বন্ধ অবস্থাতেই মোলায়েম স্বরে ডাকল, উর্মি। দেয়ালে দৃষ্টি রাখা অবস্থাতেই ছোট্ট করে জবাব দিল উর্মি, তুই ওনার ব্যাপারটা জানলি কিভাবে? উর্মি কিঞ্চিত কুটি করে ঠোঁটের কোণে হাসি ফোটালো। এটার অপেক্ষাই তো করছে সে। বুঝেও অবুঝের মতো বলল, কার ব্যাপারে বলছিস? ওই লোকটার। কোন লোকটা? মীরা চোখ খুলে শোয়া থেকে উঠে বসলো। ঘাড় কাত করে উর্মির দিকে তাকালো কঠোর দৃষ্টিতে। উর্মি হেসে উঠল সশব্দে। হাসি হাসি কণ্ঠে টেনে টেনে বলল, লোকটি আবার উনারা? বাপরে, নাম নেওয়া নিষেধ নাকি? বুঝেও কথা ঘুরাচ্ছিস কেন? আসল কাহিনীটা বল। কোনো কাহিনী নাই। তাহলে? রায়াব ভাই মাঝে মাঝে ইনিয়ে বিনিয়ে তোর কথা জিজ্ঞেস করতো আমাকে, তাই সন্দেহ হলো। কি রকম? এখানে আসতে রায়াব ভাইকে একদিন তোর বারান্দায় তাকিয়ে থাকতে দেখে ওনাকে থমকে উঠেছিলাম। উনি তখন বলল,
এই বারান্দায় নাকি একটা পরী আছে যে অলওয়েজ বাতাসের সাথে মিশে থাকে। জানিস, রায়াব ভাই নাকি হাওয়ায় মিশে থাকা পরীটাকে দেখতেও পায় মাঝে মাঝে। পরীটাকে অনেকদিন হলো দেখে না, তাই দেখার জন্য মন আকুপাকু করছিল তার। খুব আফসোস করতেছিল দেখা না হওয়ার জন্য। মীরা বিশ্বাস করলো কিনা তা ওর মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না। সব পরিস্থিতিতে শান্ত থাকে কিভাবে একমাত্র সেই ভালো জানে। মীরা শান্ত গলাতেই শোধালো, তারপর? তারপর আর কি, আমিও বলে দিছি ওই অমূল্য রতন পাইতে ধৈর্য ধরা লাগবে। তবু পাবে কিনা সন্দেহ। বিবাহ করা ছাড়া ধরতে পারবেন না মনে হয়। উনার হাবভাব দেখেই বুঝেছিলাম উনি তোকে পছন্দ করে। এতটুকুতে কিভাবে নিশ্চিত হলি? বিয়ের সম্বন্ধ আসার পর তোর শুকনো মুখ বলছিল রায়াব ভাইকে নিয়ে তুইও সিদ্ধান্তহীনতায় ভুগছিস। আমি তোকে চিনি, তুই বিয়ে করবি না বলে যে এত টেনশনে থাকবি তা বিশ্বাসযোগ্য না। তাই তো সেদিন একটু আন্দাজে ঢিল দিলাম। আহা, তখন তোর মুখটা দেখার মতো ছিল মিরু। এমন চেহারা দেখিনি কোনোদিন। গোয়েন্দা বিভাগে এখনো যাচ্ছিস না কেন? কথাটা বলে পুনরায় চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। উর্মি বিজ্ঞদের মতো ভাত ধরে বলল, ভাবছি রায়াব ভাইয়ের বিয়েটা খেয়েই যাব। ওনারও বিয়ে নাকি? জানি না, তবে হবে বলেই মনে হচ্ছে। যা টোটকা দিয়েছি না, ওষুধ কাজে লাগবেই লাগবে। কিছুক্ষণ নীরব থাকলো মীরা। যথাসম্ভব ধীর কণ্ঠে বলল, ভালো লাগছে না উর্মিমালা, দাদিজানকে খুব মনে পড়ছে। চল না আজ একটু দাদিজানের কাছে যাই। যাবি? এখন না, ঘুম পাচ্ছে প্রচন্ড। কোটবালিশটা দে, বিকেলে যাব। আচ্ছা। শওকত রহমান আসরের সালাত আদায় করেছেন, বসে আছেন জায়নামাজেই। হাতের আঙ্গুলে তাসবিহ করছেন এক ধ্যানে। দরজা খোলা, মীরা উকি দিল ভেতরে। আব্বাজানের দিকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। বাবার পাশে বসলো গা ঘেঁষে। শওকত রহমান মনে মনে আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন মেয়ের মাথায়। মীরা মুচকি হেসে শওকত রহমানকে মোলায়েম কণ্ঠে বলল, আব্বাজান আপনাকে অসংখ্য ধন্যবাদ বিয়ে সম্বন্ধটা নাকচ করার। আমার আম্মাজানকেও অসংখ্য ধন্যবাদ। আমাকে কেন? মীরার বিস্মিত মুখাবয়বে শওকত রহমান চোখ বোলালেন। প্রসন্ন কণ্ঠে বললেন, আমার পাশে এসে বসার জন্য। খুব একা লাগছিল আমার আম্মাজান। আপনি কি কিছু নিয়ে টেনশন করছেন? কিছুটা। বলুন আমায়। আপনাকে যদি সব সময় পাশে রাখতে পারতাম, কিন্তু নিয়ম বলে একটা বিষয় আছে। বিয়ে তো দিতেই হবে। আমরা আর কদিনই বা থাকবো এই দুনিয়ায়। আব্বাজান এভাবে বলবেন না প্লিজ। আল্লাহ আপনাদের নেক হায়াত বৃদ্ধি করে দিক। আমিন। বিয়ে দিতেই হবে কেন আব্বাজান? আপনার ছেলে করেই রাখেন না। তা কি পসিবল বলেন? আমার ফুপু রাগ করেছে ওনাদের না করাতে। বোনটা আমার ছোট থেকেই গাল ফুলুনি। আব্বাজান জি। চলেন আজ একটু দাদিজানের কাছে যাই। আজ আমার শরীরটা ভালো না, রাতে ঘুম হয়নি। তাহলে কি আমি আর উর্মি একাই যাব? আপনার আম্মা যাবে না? না। আচ্ছা, তাহলে আপনারা দুজনই যান। সন্ধ্যার আগেই ফিরে আসবেন। ঠিক আছে, আরেকবার ফু দিয়ে দেন। আল্লাহ যেন সহি সালামতে ফেরত আনে। ইনশাআল্লাহ। রাইফ অফিস শেষে বন্ধুদের সাথে আজ একটু বসেছে। এখন ফ্রি হলেও সন্ধ্যায় খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এর জন্য সে ভীষণ এক্সাইটেডও বটে। এমন কাজের অভিজ্ঞতা এবারই প্রথম হবে। না জানি কি হয় কে জানে। সবকিছু তার পরিকল্পনা মাফিক হলেই ভালো। বেশ ফুরফুরে লাগছে তাকে। কিছুক্ষণ পরেই চলে যাবে বাসায়। মাকে নিয়ে বেরিয়ে পড়তে হবে দ্রুত। মীরা আর উর্মি কবর জিয়ারত করে কবরস্থান থেকে বের হয়েছে রাস্তায়। গুটি গুটি পায়ে হাঁটছে দুজন। উর্মি সাদা রঙের সালোয়ার কামিজ পরলেও মীরার পরনে কালো বোরকা। লাইট জ্বলছে দোকানে দোকানে। সন্ধে হয়েই গেছে। মাগরিবের আজান ভেসে আসছে মসজিদ থেকে। মীরার জন্যই দেরি হয়ে গেছে। নূরজাহান বেগমের কবরের পাশে ছলছল নয়নে বসেছিল মীরা। নীরবে দুফোঁটা অশ্রুও ঝরে পড়ে সঙ্গোপনে। বিড়বিড় করে বলতে থাকে মনে না বলা গোপন কথা। উর্মি শুনতে পায় না সে কথা, কিন্তু বুঝতে পারে কথাগুলো খুব কষ্টের। উর্মি পাশ থেকে দাঁড়িয়ে পড়ল, পিছিয়ে গেল কিছুটা। মীরা তাকাতেই বলল, ফুচকা খেতে ইচ্ছে করছে। এখন না, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে। আব্বাজান রাগ করবে। আমার খুব খেতে ইচ্ছে করছে মীরা। পেট কেমন গুড়গুড় গুড়গুড় করছে। বাহির থেকে পর্যন্ত শোনা যাচ্ছে। আব্বাজানকে বলে দিব পার্সেল নিয়ে যাবে। আর নামাজ কাজা হবে আমাদের দেরি করলে। নামাজ এমনিতেও কাজা হবে। দেখছিস কি জ্যাব, জীবনেও গিয়ে নামাজ পড়তে পারবি না। সবসময় বেশি বুঝিস কেন উর্মিমালা? আয়।
মেরু তুই না গেলে না যা, আমি একাই খাবো, তুই চলে যা। বলে হাঁটা ধরলো ফুচকাওয়ালার দিকে। মীরা নিরুপায় হয়ে পেছনে পেছনে দ্রুত এগিয়ে এলো। বিরক্তি চিহ্ন ফুটে উঠেছে দুভ্রতে। দ্রুত গতিতে হাঁটতে থাকা উর্মিকে তার হিজাব টেনে আটকালো সে। মৃদু ধমকে বলল, এখানে না, ভেতরে দোকানে চল, বাইরেরটা খাবো না। আরে ভেতরে দাম বেশি, বাহিরেরটাও মজাও বেশি। হ্যাঁ, মজা তো লাগবেই, আনহাইজেনিক জিনিস সবারই মজা লাগে, ওইদিকে চল। তাহলে বার্গারও খাবো, ভেতরে বার্গার হাইজেনিক হয়। ঠোঁট চেপে হেসে দিল উর্মি। মীরার কথা জালে মীরাকে ফাঁসিয়ে বেশ আনন্দ লাগছে তার। মুখোমুখি বসে উর্মি এবং মীরা। মীরা রয়ে শুয়ে খাচ্ছে, ফুচকার স্বাদ গ্রহণ করছে পুরোপুরি। এর মাঝে কল করেছিল বাড়িতে, জানিয়ে দিয়েছে ফিরতে একটু দেরি হবে। 1 মিনিট কথা বলেই ফোন রেখে সামনে তাকাতেই মীরার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। উর্মির ফুচকার প্লেট ফাঁকা। এখন সে মীরার প্লেট থেকে খাওয়া শুরু করেছে। মীরা দ্রুত টেনে নিল। চোখ রাঙাতেই উর্মি বলল, এমন করিস কেন? একটা খেয়েছি মাত্র। এত দ্রুত কই রাখলি ওগুলো? পেটে। কথাটা বলেই হেসে দিল উর্মি। টেবিল থেকে বার্গার হাতে নিয়ে বড় এক কামড় দিল। তক্ষুনি নজরে এলো রাইফকে। এই দোকানেই ঢুকছে সে। পরিচিত মুখ পেয়ে উর্মি চেঁচিয়ে ডেকে উঠবে, তৎক্ষণাৎ মীরা উর্মির পায়ে খোঁচা দিল। বিঘ্ন হলো তার ডাক। উর্মি তাকালে মীরা ইশারায় নিষেধ করলো তাকে না ডাকতে। দ্রুত এখান থেকে চলে যাবে সেটাও বুঝিয়ে দিল। উর্মি কি আর যাওয়ার মতো মানুষ? তাও আবার বার্গার রেখে? খুঁটির মতো শক্ত হয়ে বসেই থাকলো আসলে। এত স্বাদের বার্গার না খেয়ে কিনা যেতে বলে? এত বড় কথাটা বলতে পারলো মীরা? উর্মি রাইফকে আরেকবার দেখার জন্য ঘাড় ঘোরাতেই আটকে উঠল। তার পাশেই যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে বসে আছে রাইফ। উর্মির মৃদু চিৎকারে মীরা তাকাতেই রাইফকে দেখে পিঠে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। গাইলম দাঁড়িয়ে গেছে মুহূর্তেই। শ্যামবর্ণের পরপুরুষটি থেকে নিজেকে আড়াল করতে দ্রুত নীল রঙের মাস্ক পরে নিল। ঢেকে গেল মীরার ফর্সা আদলটুকু। দৃষ্টি ঝুঁকে নিবদ্ধ করল টেবিলের ওপর। রাইফ মিটিমিটি হাসলো মীরার কাণ্ড কারখানা দেখে। উর্মির দিকে তাকিয়ে বলল, কেউ বোধহয় আজ আর খাবে না, নাও শুরু করো, তুমি আর আমি খাই। কথাটা বলে আর অপেক্ষা করলো না রাইফ। চালাকির সহিত মীরার ফুচকার প্লেটটাই টেনে নিল নিজের দিকে। গপাগপ মুখে পুরে নিল একটা। উর্মিও কম না। মীরাকে উদ্দেশ্য করে বলল, বার্গারও তো খাবি না তাই না? মাস্ক পরেছিস, কিভাবে খাবি? এটাও আমি খাই। রাইফ আর উর্মির কার্যকলাপে আহাম্মক বনে গেল মীরা। আশ্চর্য কাজ কারবার। লোকটি কই চলে যাবে মীরার মাস্ক লাগানো দেখে তা না, উল্টো খাওয়া শুরু করেছে। বেহায়া লোক, ভদ্রতা জানে না একটু। রাইফ খেতে খেতে উর্মিকে বলল, বুঝলা উর্মি, মানুষ আমাকে যতটা অভদ্র ভাবছে আমি ততটা অভদ্র নই। ভদ্রতা জানি বলেই তো তোমার কথা মতো লাল বেনারসিটা কিনেই ফেললাম। খুব মানাবে, একদম লাল টুকটুকে বউ। সানজিদা বেগম তাড়াহুড়ো করে রেডি হচ্ছেন। এদিক ওদিক ছুটে জিনিসপত্র গোছাচ্ছেন। গতকালকের বিষণ্ণ মনটা আজ একটা কলেই ফুরফুরে হয়েছে তার। কিছুক্ষণ আগেও শুয়েছিলেন তিনি। মাগরিবের সালাত আদায় করে গায়ে এলিয়ে দিয়েছিলেন বিছানায়। মাত্র চোখ লেগেছিল নিদ্রায়, তক্ষুনি ফোনের ভাইব্রেশনে ধরফড় করে উঠে বসেছিল। অপরিচিত নাম্বার থেকে কল এসছে। আননোন নাম্বারে কল এলে অটোমেটিকলি ওনার দুশ্চিন্তা করার অভ্যেস রয়েছে। কিয়তক্ষণ আগেও তার ব্যতিক্রম হয়নি। দূর দূর বুকে রিসিভ করতেই পরিচিত মানুষের গলা শুনে মুখ ভর্তি হাসির ঝিলিক ফুটে উঠেছিল তার। কয়েক মিনিট কথা বলে রেখে দিয়েছিলেন। চোখে মুখের ভাবভঙ্গিতেই ব্যস্ততা ছড়িয়ে পড়েছে তক্ষুনি। সানজিদা বেগম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কল লাগালেন শওকত রহমানের কাছে। জানিয়ে দিলেন দ্রুত তার ওখানে চলে আসছে সে। সানজিদা বেগমের কথার ধরন দেখে বোঝাই যাচ্ছে জরুরি তলব। ভাইজানকে কোনো রকমে ঘটনার সারাংশটুকু বুঝিয়ে দিয়ে কলের সংযোগ বিচ্ছিন্ন করলেন। বাকিটুকু না হয় সামনাসামনি গিয়েই বুঝাবেন তিনি। ফোনে অনেক কথাই হিতে বিপরীত হয়। বোঝানো হয় একটা, কিন্তু বোঝে আরেকটা। আর এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামনাসামনি আলোচনা করাই উত্তম। সানজিদা বেগম সেই যে তাড়াহুড়ো লাগিয়েছেন, এর মধ্যে এক বোরকা 3 বার উল্টো করে পরে ফেলেছেন এই চক্করে। একবার উল্টো পাশে তো আরেকবার সামনের পাট পেছনের দিকে। উর্মির বাবা মোতালেব সাহেব স্ত্রীর কাজকর্মে মজা পাচ্ছেন বেশ। আরামকে দাঁড়ায় হেলান দিয়ে চুপচাপ দেখেই যাচ্ছেন তার 40-ঊর্ধ্ব অর্ধাঙ্গিনীর ষোড়শী বালিকার মতো আচরণ মন্দ লাগছে না দেখতে। অবশেষে সফল হলেন সানজিদা বেগম। কোনো রকমে হিজাব পেঁচিয়ে একাই ছুটলেন মীরাদের বাসার উদ্দেশ্যে। রাইফ এবং উর্মির আড্ডা জমে উঠেছে। অর্ডার দিয়েছে আরো বিভিন্ন রকমের ফাস্টফুড এবং কোমল পানীয়।
উর্মি পূর্বের ন্যায় ঘপাঘপ খেয়েই চলেছে। মীরা শুধুমাত্র মানবতার খাতিরে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছে, বলতে গেলে অনেকটাই বাধ্য হয়ে। রাইফের সামনে মাস্ক খোলার ইচ্ছে তার ছিল না, কিন্তু এত কিছু অর্ডার দিয়ে ফেলেছে, না খেলেও খারাপ দেখায়। উর্মি গাল ভর্তি খাবার ঠেসে হড়হড় করে গল্প করছে, অনীহা নেই তার একটুও। মীরা নিশ্চুপ, হ্যাঁ বলতেও নারাজ সে। সেই যে মাথা নুয়েছে, নাম নিচ্ছে না উপরে তোলার। যদিও কিছু বলতো, কিন্তু লোকটার ঠোঁটকাটা অভ্যেসে না জানিয়ে আবার লজ্জায় ফেলে দেয় উর্মির সামনে। নখ দিয়ে খুঁটিয়ে যাচ্ছে বোরখা জলজল করা ছোট্ট ছোট্ট কালো পাথর। মাথার ওপর ভন ভন করে ঘোড়া ফ্যান চলছে ফুল স্পিডে, তাও সে ঘেমে একাকার। রাইফ কথার ফাঁকে মীরাকে দেখছে। না, আর মেয়েটাকে এভাবে রাখা উচিত হবে না। কেমন গুটিয়ে গেছে, বসে আছে এক কোনায়। উর্মি আছে বলেই সহ্য করছে, তা না হলে নির্ঘাত টেবিলের ওপর রাখা স্বচ্ছ গ্লাস এতক্ষণ রাইফের মাথার উপর ভাঙতো তার সে ঢের জানে। আর বিরক্ত করলো না সে। শেষবারের মতো এক পলক তাকালো মীরার দিকে। অস্বস্তি বোধ করছে মেয়েটা, তার ঠিক বুঝতে পারল। এতক্ষণ সময় একসাথে কাটানোর পরও মীরাকে দেখতে পায়নি মন ভরে। রাইফ কৌশলের সহিত গলা খাকারি দিল মীরার দৃষ্টি আকর্ষণ করার জন্য। সফলও হলো সে। মীরা তাকিয়েছে ডাগর ডাগর চাহনিতে, দৃষ্টি এক হওয়াতে নজর ঘুরিয়েও নিয়েছে চরম সংকোচে। এই যে কয়েক সেকেন্ডের চোখাচোখি, তাতে মীরার হৃদয়ে ছন্দপতন হয়েছে বোধ করি। এমন কেন হয় সে জানে না, এমন অনুভূতি তার জন্য নতুন। সে অপারগ এই লোকটির নজরে বেশিক্ষণ নজর ধরে রাখতে। তার মনে হয় রাইফের কিঞ্চিত লাল বর্ণের চোখ দুটি খুব আকৃষ্ট করে তাকে। আকুল নিবেদন জানাই প্রেম আহ্বানের। রাইফ হাত ঘড়িতে এক পলক সময়টা দেখে নিল। ইচ্ছে থাকা সত্ত্বেও আজ আর এখানে বসে থাকা সম্ভব না। এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজটা তার আগে করা জরুরি। এভাবে আড্ডা তো পরেও অহরহ দেওয়া যাবে, খাওয়া দাওয়াও শেষ। রাইফ দুজনকে উদ্দেশ্য করে আদেশের সুরে বলল, রাত হচ্ছে উর্মি, আজ তাহলে উঠো দুজন, রিক্সা দিচ্ছি, চলে যাও বাসায়। হ্যাঁ, অনেক খাওয়া হয়ে গেছে ভাইয়া, পেট ফুল। ধন্যবাদ আপনাকে। এবার উঠো, অন্যদিন না হয় আবার আড্ডা জমাবো। রাইফের কথায় উর্মি উঠে দাঁড়াবে এমন সময় মীরা হাত টেনে ধরল, বাধা দিল উর্মিকে। রাইফের দিকে পিটপিট করে তাকিয়ে মিহি সুরে বলল, আপনি যান, আমার কাজ আছে একটা, আমরা পরে যাব। আর ইউ শিওর মীরা? বাইরে মেঘ করছে, ব্যবসা গরম, মনে হচ্ছে বৃষ্টি হবে। মীরা বাহিরে তাকালো। কালো মেঘে ঢাকা আকাশ দেখে দুরু দুরু করে কেঁপে উঠল বুক। কিন্তু এখন এই লোকটির কথায় চলে গেলে মীরা নিশ্চিত জানে আবারও দেখা হবে বাসার নিচে। অনেকক্ষণ সহ্য করেছে, আর সামনাসামনি হতে চায় না সে। কণ্ঠে জোর দিয়ে বলল, ইয়া, আম শিওর। আপনি যেতে পারেন, কাজটা আমার খুব দরকারি, সেরেই যাব। আর বসে থাকলো না রাইফ, উঠে দাঁড়ালো। বিল পরিশোধ করে মীরাদের কাছ থেকে বিদায় নিল। নিজে কিনে নিল 5 কেজি বিভিন্ন রকমের মিষ্টি। গুরুত্বপূর্ণ কাজটা হাসিল করার জন্য মিষ্টি নিয়ে যাওয়াটা তার খুব জরুরি। খাদিজা বেগম চা নাস্তার তৈরিতে ব্যস্ত। মেহমান এসছে, একদম নতুন মেহমান। হঠাৎ আগমন তাদের। মেহমানদের আসার খবরেই এখানে হন্তদন্ত হয়ে এসেছে সানজিদা বেগম। উপস্থিতভাবে যতটুকু সম্ভব আদর আপ্যায়নের জন্য উঠে পড়ে লেগেছেন তারা। কোনো ত্রুটি যেন না থাকে। শওকত রহমান হাত ছেড়ে ডাকলেন খাদিজা বেগমকে। বোনকেও সাথে আনতে বললেন। মেহমান সবার সাথে সরাসরি কথা বলতে চায়। অতিথি 3 জন ব্যক্তি একে অপরের মুখ পানে চেয়ে বয়সে বড় বয়স্ক লোকটি বললেন, আমরা একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের এখানে এসেছি শওকত ভাই, আপনি যদি অনুমতি দেন তবে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, নিঃসংকোচে বলতে পারেন। উনি গুছিয়ে বললেন সে কথা। ওনার কথার পরিপ্রেক্ষিতে মুখ কিছুটা মলিন হলো শওকত রহমানের, সাথে শুকিয়ে গেল খাদিজা বেগমেরও। সানজিদা বেগম নড়েচড়ে বসলেন, আগ্রহ দেখালেন তাদের প্রস্তাবে। ভাই ভাবির মতো মুখ ফ্যাকাশে না করে বরং তিনি আনন্দিত হলেন। হাসি হাসি মুখে বললেন, মীরাকে আপনাদের পছন্দ হয়েছে, তাতে আমরা খুবই আনন্দিত। মেয়ে উপযুক্ত হলে তো সম্বন্ধ আসবেই। সানজিদা বেগমের কথায় আশ্বস্ত হলেন তারা। বয়োজ্যেষ্ঠ লোকটির পাশে বসে থাকা মধ্যবয়স্কা মহিলা খুশি হয়ে হাসি মুখে বললেন, আপনারা তো সব জানেন আমাদের সম্বন্ধে, তারপরেও খোঁজ খবর নিতে পারেন আমার ছেলের। যদি আপনাদের সম্মতি থাকে তবে খুব দ্রুত শুভ কাজটা সেরে ফেলতে চাই। শওকত রহমান সোজা হয়ে বসলেন, ভারী গলায় বললেন, খোঁজ নিতে হবে না আপা, আমাদের সামনেই তো মানুষ হলো আপনার ছেলে। জামাতা হিসেবে কেউ অপছন্দ করতে পারবে না। কিন্তু কি ভাইছে? আপনি তো জানেন আমার মেয়েটা আম্মাজানের মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিল। বিয়ে শাদিতে মন দিচ্ছিলই না কিছুতেই।
এখন একটু ওভারকাম করেছে। তারপরেও পরিস্থিতি বিবেচনায় মেয়ের সাথে আলাপ না করে আমি কথা দিতে পারছি না। এবার বয়োজ্যেষ্ঠ লোকটি বলে উঠলেন, কোনো অসুবিধা নেই শওকত ভাই, মীরার সাথে কথা বলে আমাদের জানান, ওর অমতে আমরা কিছু করতে চাই না। এ পর্যায়ে খাদিজা বেগম মুখ খুললেন, জানালেন মীরা বাসায় নেই। মীরা আর উর্মি রাইড চলে আসার পরপরই বেরিয়ে পড়েছে। আকাশ খারাপ করাতে শহরের সবারই বাসায় ফেরার তাগাদা, যার জন্য রাস্তায় লেগেছে অসহ্যকর জ্যাম। বাসায় আসতে 15 মিনিটের রাস্তা লেগেছে পাক্কা 40 মিনিট। তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি, ছাতা নেই সাথে, রিকশাতে ভিজে গেছে পায়ের দিকে বেশিরভাগ অংশ। কোনো রকমে জুবুথুবু হয়ে বাসায় আসলো দুজন। কলিং বেল চাপলো উর্মি। মীরা ভেজা মুখটুকু মুছে যাচ্ছে পেছন থেকে। দরজা খুলে দিতেই ঢুকে পড়ল দুজন। মীরা খাদিজা বেগমকে দেখে জুতো জোড়া খুলে দরজার পাশে রাখা সেলফে রাখতে রাখতে আপন মনে সশব্দে বলে উঠল, আম্মা দেরি হয়ে গেল, আব্বাজান রাগ করবে তাই না? কি করবো বলো, রাস্তায় জ্যাম ছিল অনেক। এই উর্মিটাও। কথাটুকু সম্পূর্ণ করতে পারল না মীরা। সামনের দৃশ্য দেখে অস্বাভাবিক রকমের বড় বড় হয়েছে তার চোখ জোড়া, স্থির হয়েছে তার সবকিছু। অল্পের জন্য স্থির হয়নি তার হৃদস্পন্দন। এক আকাশ পরিমাণ বিস্ময় ফুটে উঠেছে চোখে মুখে। এমন অপ্রত্যাশিত কিছু অপেক্ষা করছে তার জন্য ঘুণাক্ষরেও কল্পনা করেনি মীরা। হতবিহ্বল নয়নের সামনের দৃশ্য দেখে কোনো রকমে নিজেকে সামলে নিল মীরা। মুখভঙ্গি স্বাভাবিক করে পরখ করল বাসার সবাই উপস্থিত এখানে। ফুপো জানো চলে এসছেন। বুঝতে আর বাকি রইল না কিছুই, সবটাই তার সামনে পরিষ্কার। বাসার সদস্য ব্যতীত আরো 3 জন উপস্থিত। প্রবীণ লোকটিকে ব্যক্তিগতভাবে চিনে না, দেখেও নি সে। বসে থাকা মহিলাটাকে দেখেছে মাঝে মাঝে। মীরা এদের দুজনকে স্পষ্টভাবে না চিনলেও সিনা টান টান করে বসে থাকা অভদ্র বেহায়া দুষ্টু দুষ্টু কথার জালে ফাঁসানো রাইফকে সে চিনে ঠিকই। পাশে বসা মহিলাটা যে তার মা আজ একসাথে দেখে নিশ্চিত হলো। দুজনের চেহারায় মিলও রয়েছে অনেক। মীরার রাগ হলো খানিক, যার জন্য দেরি করে বৃষ্টিতে ভিজে এলো জবুথবু হয়ে। সেই আগে ভাগে এসে বসে আছে একেবারে তাদের বাসার ভেতর, তাও আবার অতিথি হয়ে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। চোবারটা আজ খাপে খাপে মিলে গেছে তার সাথে। এত কিছুর ভেতরে আরো আশ্চর্য হচ্ছে মীরা এখানে আসবে, অথচ তার ভাবভঙ্গিতে একটুও বোঝা যায়নি। কি ধুরন্ধর লোক একটা। উর্মিও কম অবাক হয়নি রাইফ এবং রাজিয়া বেগমকে দেখে। কেমন টেক্কা দিল রাইফ তাদের। উর্মি অবশ্য খুশিও হয়েছে বেশ। যাক, ঘটনা তাহলে ঘটেছে, তার টোটকা লেগেছে জায়গা মতো। এবার দুজনের মিল হবেই হবে। মীরা চোখ পড়ল খাদিজা বেগমের চোখে। তিনি আশ্বস্ত করলেন, স্বাভাবিক হতে বললেন ঘাড় নেড়ে। 30 সেকেন্ড সময় নিয়ে পুরোপুরি স্বাভাবিক হলো। জড়তার সহিত কাপা কাপা কণ্ঠে বলল মীরা, আসসালামু আলাইকুম। উচ্চ স্বরে সালামের জবাব দিল প্রায় সবাই, কিন্তু একজনের সালামটা ছিল দীর্ঘ এবং সবার থেকে একটু উচ্চ আওয়াজে। মুচকি হাসি লেপটে আছে তার চোখে মুখে। মীরাকে কাছে ডাকলেন ইশারায়। মীরা নজর ঘুরিয়ে বাবার দিকে তাকাতেই উনি মাথা নাড়লেন। ছোট ছোট পা ফেলে রাজিয়া বেগমের পাশে গিয়ে দাঁড়ালো সে। আর 1 হাত পরিমাণ দূরেই বসে আছে রাইফ। কেমন বেহায়ার মতো তাকিয়ে আছে মীরার দিকে। এত মানুষের মাঝেও তার ধ্যান পুরোটাই মীরার ওপর। রাজিয়া বেগম মীরার হাত ধরে পাশে বসাতে চাইলেন, কিন্তু মীরা কাচুমাচু করে বাধা দিল। আমতা আমতা করে বলল, আমার শরীর ভেজা আন্টি, আমি বরং এখানে বসি। সোফার এক কোণা থেকে বেতের মোড়া টেনে একটু দূরত্ব বজায় রেখে বসবে, তখনই রাজিয়া বেগম তার দিকে মোড়াটা টেনে কাছে আনলো। হাসি লেপ্টে আছে তার মুখে প্রথম থেকে। ইশারায় বসতে বলল তাকে। মীরা রাজিয়া বেগমের পাশে বসলো উসখুস করতে করতে। মীরার বুক ধড়ফড় করছে। স্বাভাবিক নেই তার হৃদস্পন্দন। এই মুহূর্তে একটু বেশি তার গতি। এই যে পাশেই বসে আছে রাইফ, খুবই নিকটে। প্রথম দিনের সেই পুরুষালী ঘ্রাণটা আজও তার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। এতটা কাছাকাছি তাদের অবস্থান পরিবারের সবার সামনেই। এমনটা তো সে এত দ্রুত আশাই করেনি। রাজিয়া বেগম খুব মনোযোগ দিয়ে দেখলেন মীরাকে। থুতনিতে স্নেহের হাত রেখে বললেন, কেমন আছো মীরা মা? শুষ্ক অধৈর্য গোল জিহ্বার ডগার সাহায্যে ভিজিয়ে মীরা মিহি কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার জন্য অপেক্ষা করছিলাম মামনি। মাফ করবেন অপেক্ষা করানোর জন্য, জ্যাম ছিল তাই একটু দেরি হয়ে গিয়েছে। রাজিয়া বেগম তার বিপরীত পাশে বসা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বললেন, বড় ভাই দেখেছেন, এই হলো মীরা, যার জন্য আসছি। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে, তাই না? প্রবীণ লোকটি রাইফের বড় চাচা গাল ভর্তি হাসি দিয়ে ভারী গলায় বললেন,
মাশাআল্লাহ, খালাম্মার মতো দেখতে অনেকটা, তাই না শওকত ভাই? শওকত রহমান হাসলেন, মেয়ের দিকে তাকিয়ে বললেন, জি ভাই, আম্মাজানের মতোই দেখতে আমার এই আম্মাজান, শুধু দেখতে না কাজে কর্মেও অনেক মিল। মীরাকে দেখে আমার খালাম্মার কথা মনে পড়ে গেল। কি স্নেহটাই না করতেন আমাকে, দেখা হলেই ডেকে বলতেন, এই জয়নুল বাসায় আসো না কেন, আসো একটু আলাপ করি। এ কথার প্রেক্ষিতে অনেক কথাই অতীতের স্মৃতিচারণ করতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। কিন্তু মীরার অস্বস্তি হচ্ছে খুব। বোরকার নিচের অংশটুকু জবজবে ভেজা, এই অবস্থাতে এখানে এক প্রকার বাধ্য হয়েই বসা। তার উপর নির্লজ্জের মতো রাইফের অবাধ্য দৃষ্টি আরো বেশি অস্বস্তিতে ফেলছে তাকে। রাইফের দিকে না তাকিয়েও বুঝতে পারছে তার চাহনি। কি করে পারছে এতগুলো মানুষের সামনে এভাবে তাকিয়ে থাকতে? একটু তো লজ্জা শরম করা দরকার। আমতামতা করে মীরা রাজিয়া বেগমকে কিছু বলবে, সেই মুহূর্তে রাইফের কণ্ঠ কানে আসলো। রাজিয়া বেগমকে বলছে সে, আম্মা এবার ছাড়ো ওকে, ভেজা শরীরে ঠান্ডা লাগবে। রাইফের কথা শোনা মাত্রই মীরার কেন যেন জেদ হলো খুব। দেখছে ভেজা ঠিক আছে, ওনাকে কেন মাতব্বরি করে বলতে হবে আম্মা ও ঠান্ডা লাগবে? ঢং! কি ভাববে সবাই? ছি, মুখই দেখাতে পারবে না কাউকে। ইচ্ছে তো করছে এই লজ্জায় দৌড়ে চলে যেতে এখান থেকে, কিন্তু যাবে না সে। ওনার কথাতেই কেন যাবে? রাজিয়া বেগম মীরার পায়ের দিকে লক্ষ্য করে তাড়াহুড়ো করে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভিজে গেছে তো। দেখেছো আমার কাজ? মনেই ছিল না, যাও চেঞ্জ করে নাও দ্রুত। মীরা রাইফের পানে আর চোখে তাকালো একবার। এই লোকটা কি ঠিক হওয়ার না নাকি? এখনো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মীরার হালকা পাতলা জেদ এবার উঠে গেল তুঙ্গে। রাইফকে শোনানোর জন্য মিষ্টি মিহি কণ্ঠটা একটু উঁচু করে রাজিয়া বেগমের উদ্দেশ্যে বলল, অস্থির হবেন না আন্টি, ঠিক আছি আমি, এত সহজে ঠান্ডা লাগবে না আমার। বলতে দেরি, মীরার হাঁচি আসতে দেরি না। একবার হাঁচি দিয়েই ক্ষান্ত হলো না সে, পরপর 3 বার। রাইফ তার দম ফাটা হাসি চাপালো কোনো রকমে, কিন্তু উর্মি আর সেটা পারল না, হেসে দিল শব্দ করে। মীরা লজ্জা পেল, ভীষণ লজ্জা। চোখ উঁচু করে তাকালো না কারো দিকে। ধীরে সুস্থে উঠে হাঁটা ধরল রুমের দিকে। মীরার মনে হচ্ছে রুমটা 1000 মাইল দূরে। এত সময় লাগছে কেন যেতে? মীরা বসে আছে নরম বিছানায়, পিঠে ছড়িয়ে থাকা আধো ভেজা খোলা চুল ফ্যানের বাতাসে উড়ছে। বাহির থেকে গল্পগুজব হাসি আড্ডার আওয়াজ শুনতে পাচ্ছে সে। উর্মি বারান্দায় কাপড় নেড়ে দিয়ে রুমে এসে বসতেই খটখট করে মৃদু শব্দ হলো দরজায়। মীরা পেছন ঘুরে তাকিয়ে দ্রুত ওড়নাটা মাথায় টেনে নিল। উর্মি চেঁচিয়ে বলল, খোলা, ভিতরে আসে। শওকত রহমান রুমে প্রবেশ করলেন, সাথে খাদিজা বেগম পেছনে পেছনে আসলেন তার সহিত। দরজা লাগালেন নিঃশব্দে। শওকত রহমান বসলেন মেয়ের পাশে, খাদিজা বেগম চেয়ার টেনে বসলেন। সে মুহূর্তে শওকত রহমান বললেন, তুমি বসছো কেন? যাও পড়ে এসো, বাবা মেয়ের আলাপে থাকা যাবে না। খাদিজা বেগম গাল ফুলালেন। তার মেয়ের সাথে কথা বলবে আর তাকেই রাখতে চাচ্ছে না। শওকত রহমান প্রিয় সহধর্মিনীর মলিন মুখটা দেখে কিঞ্চিত হাসলেন। খাদিজা বেগম রাগে বিস্ফোরণ হওয়ার আগেই বললেন, ভুল হয়ে গেছে আমার, আর গাল ফুলিও না, বসো। খাদিজা বেগম বসলেন। এর মাঝে উর্মিও বসে পড়ল মামুজানের গা ঘেঁষে। শওকত রহমান তাকাতেই উর্মি বলে উঠল, আমি কি বেশি হলাম নাকি মামুজান? একটু বসি, অল্প একটু। আগে যদিও সুন্দর মতো বসা ছিল, যখন দেখলো শওকত রহমান কিছু বলছে না, আরাম করে পা তুলে বসলো উর্মি। শওকত রহমান ধীরে সুস্থে মেয়ের দিকে তাকিয়ে বললেন, আপনি বুদ্ধিমতী মেয়ে আমার। ওনারা কেন এসেছেন নিশ্চয়ই বুঝতে হবে না আপনাকে। রাইফ ছেলেটা দেখতে শুনতে আদব কাদবে ভালো, 5 তলায় থাকে, ভালো জবও করে। আপনার কি পছন্দ হয়? আমি কি কথা আগাবো আম্মাজান? শওকত রহমান কথাটা শেষ করতে উর্মি ধুমধাম হ্যাঁ বলে ফেলল মীরার আগে। 3 জোড়া চোখ তার দিকে তাকিয়ে থাকতে দেখে আহাম্মক হলো সে। বুঝলো সূক্ষ্ম একটা ভুল সে করে ফেলেছে, তাই তো দ্রুত জিভ কেটে বলল, আমার জন্য না, মীরার জন্য। হ্যাঁ, ভুল বোঝেন কেন? সবার দৃষ্টি আবার গেল মীরার উপর। খাদিজা বেগম মেয়ের আরো নিকটে আসলেন, কাঁধে হাত রেখে বললেন, তোর বাবার কথা বুঝতে পারছিস? দেখ মা, বিয়ে কিন্তু করতেই হবে, ছেলেটা আসলেই ভালো। তারপরও তোর যদি অসুবিধা থাকে তাহলে বলে দে, আমাদের কোনো সমস্যা নেই। মীরা কি বলবে ভেবে পাচ্ছে না, তবে সে বুঝতে পারছে আম্মা এবং আব্বাজানের পছন্দ হয়েছে তাদের। পছন্দ না হলে কখন রাইফকে ভালো বলতেন না, তার হয়ে কথাও বলতেন না। শওকত রহমান তাগাদা দিলেন, বাহিরে অপেক্ষা করছে তারা। মীরা নিচু গলায় বিচক্ষণতার সহিত উত্তর দিল, আপনার যদি পছন্দ হয়
তবে আমার কোনো আপত্তি নেই আব্বাজান। মেয়ের আচরণে সন্তুষ্ট হলেন শওকত রহমান। মানুষের মতো মানুষ করতে পেরেছেন বলে ভেতরে ভেতরে গর্বিত অনুভবও করলেন। কাছে টেনে চুমু আঁকলেন মেয়ের কপালে। মীরার জবাব আর একটু পরিষ্কারভাবে শোনার জন্য বললেন, আমি কি তবে তাদের হ্যাঁ বলে দিব আম্মাজান? জি, দিতে পারেন। কণ্ঠ কাঁপছে মীরার, জড়িয়ে যাচ্ছে কথা। ঢুক গিলে চোখ বুজে নোনা জলগুলো আর বাহিরে আসতে দিল না সে। হজম করে নিল তক্ষুনি। বাবা মাকে ছেড়ে আর চলে যাওয়ার প্রহর চলে এসেছে খুব নিকটে। গম্ভীর মুখে ড্রয়িং রুমে বসে রাইফ। বাহিরটা তার বিস্তৃত নীল আকাশের মতো শান্ত হলেও ভেতর উত্থাল ঢেউয়ের মতোই অশান্ত। অস্থির হয়ে উঠেছে বক্ষপিঞ্জর, ডামাডোল বাজছে বুকের বাপাশে। ভেতর জুড়ে চরম উত্তেজনাও কাজ করছে তার। মীরা যদি না করে দেয় তবে কি করবে সে? কিভাবে মানাবে? মীরার এমন জবাবে সে কি রাগ করবে, নাকি হইচই করবে, নাকি শান্ত হয়ে বসেই থাকবে? মাথা শূন্য লাগছে তার। কিছুই জানে না সে, বোঝেও না এবং বুঝতেও চায় না। শুধু জানে তার শান্তি চাই। এই এক জীবনের শান্তি পেতে হলে মীরাকে তার চাই চাই। শওকত রহমান বেরিয়ে আসলেন। সবার নজর গেল ওনার উপর। মূল আকর্ষণ এখন তিনি। কি জবাব হতে পারে মীরার? তার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে না একটুও। রাইফের নজর গেল শওকত রহমানের পেছনে পেছনে আসা উর্মির ওপর। মুখটা একেবারে শুকনো লাগছে, বিষণ্ণ হয়ে আছে। তাহলে কি? না না, অসম্ভব। যেখানে সে ভাবতে পারছে না সেখানে মেনে নিবে কি করে? রক্তিম গম্ভীর চোখ দুটো নিস্তেজ হয়ে আসছে চিন্তায়। একবার পলক ঝাপটিয়ে আবার খুলল। শওকত রহমান বসে রাইফের দিকে একটু তাকিয়ে তার বড় চাচার পানে তাকালেন। ধাতস্থ গলায় বললেন, আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আমার আম্মাজান সম্মতি দিয়েছেন। যেখানে আমার আম্মাজানের কোনো অসম্মতি নেই সেখানে আমার কোনো অসুবিধা নেই। একটা পবিত্র সম্পর্কে আমরা এখন বাধা পড়তেই পারি। সমস্বরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল সবাই। রাইফের শুষ্ক হৃদয়ে শওকত রহমানের আলহামদুলিল্লাহ বলা কথাটা গ্রীষ্মের তাপদাহে হাঁসফাঁস অবস্থাতে হঠাৎ আসা এক পশলা বৃষ্টির মতো তার হৃদয়টাকে শীতল করে তুলল। এতক্ষণে তীক্ষ্ণ যন্ত্রণা দেওয়া চাপা দীর্ঘশ্বাসটা অধৈর্যগোল কিঞ্চিত ফাঁক করে ছেড়ে দিল ধীরে ধীরে। কপালের ওপর জমা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিল বাহাতের উল্টো পিঠে। মীরার মায়াময়ী মুখটা দেখতে পাওয়ার তীব্র ইচ্ছে হামলে পড়ল মনের গহীনে। আল্লাহ দরবারে শুকরিয়াও আদায় করে নিল দ্রুত। শওকত রহমানের কথার প্রেক্ষিতে হাসি ফুটেছে সবার মুখেই। ব্যস্ত হয়ে পড়েছেন যার যার মতো আনন্দ ভাগাভাগি করতে। উর্মিও বসে এক কোনায়। রাইফের চোখে চোখ পড়তেই এক গাল হেসে দিল। রাইফ মিছি মিছি রাগের আফা ফুটে তুলল মুখে। এই মেয়ে বড্ড বাজি হয়ে যাচ্ছে দিন দিন। না জানি কার ঘাড়ে পড়ে ও নাজেহাল করে ছাড়বে। সানজিদা বেগম খুশিতে আত্মহারা। তিনি তো ভাতিজির এই উত্তরের জন্য কখন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে যাচ্ছেন। দ্রুত গিয়ে মিষ্টি এনে মিষ্টি মুখ করালেন সবাইকে। রাজিয়া বেগম ছুটলেন মীরার রুমের দিকে। খুশিতে মীরাকে জড়িয়ে মিষ্টি একটা আদর দিতে ইচ্ছে করছে তার। মীরা মাত্রই দাঁড়িয়েছে বিছানা থেকে, তখনই পেছন থেকে কারো আচানক স্পর্শ পেয়ে চমকে উঠল। পেছন ঘুরে রাজিয়া বেগমের হাস্যোজ্জ্বল মুখ দেখে সেও ছোট্ট একটা মুচকি হাসি ফোটালো মুখে। রাজিয়া বেগম কাছে টানলেন, ছোট্ট করে একটা চুমু বসালেন মীরার কপালে। মমতা ভরা কণ্ঠে বললেন, আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না মীরা। আমার একটা মেয়ে পেলাম আমি। মেয়ে না থাকার আফসোস আমার আর নেই। মীরা কি বলবে ভেবে পেল না। কথার প্রেক্ষিতে একটা মিষ্টি মুচকি হাসি ফেরত দিয়ে চুপচাপ থাকায় উত্তম মনে করল। সবাই নৈশভোজে বসেছে একসাথে। হরেক রকম সুস্বাদু খাবারে ডাইনিং ভর্তি। খাদিজা বেগম খাবার পরিবেশন করছেন। কখনকার কি দরকার তাতেও নজর রাখছেন। মীরা অনুপস্থিত। একসাথে খাওয়ার জন্য ডেকেছিল সবাই, কিন্তু মীরা অনুরোধ করেছে সে পরে খাবে। শওকত রহমান মেয়ের মনের অবস্থা বুঝে আর জোর করেনি। আনন্দ ফুর্তি, হাসি ঠাট্টা, খোশ গল্প চলছে অনেকক্ষণ। এত কিছুর ভেতর মীরা একবারও তার নিজস্ব রুমের বাহিরে আসেনি। মীরার কেমন যেন আজ খুব সংকোচ হচ্ছে রাইফের সামনে আসতে। এই তো সন্ধেও রাইফের প্রতি স্বাভাবিক ছিল তার অনুভূতি, কিন্তু এখন যেন পাহাড় সময় লজ্জা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তাকে। নাম না জানা কিছু অনুভূতি মনের কোনায় বাসা বেঁধেছে। এই অনুভূতিগুলো যন্ত্রণা দিচ্ছে না ঠিকই, আবার তাকে স্বাভাবিক থাকতেও দিচ্ছে না। অনুভূতিগুলো স্পষ্ট জানান দিচ্ছে মীরা আজ রাইফের নজরে নজর রাখতে পারবে না কিছুতেই। রাজিয়া বেগম বিদায় বেলায় শওকত রহমানের কাছে আবদার করে বসলেন মীরাকে আংটি পরিয়ে রেখে যাবেন তিনি। শওকত রহমান প্রথমে দ্বিধায় ভুগছিলেন অনেক। তার একমাত্র বোন জামাইকে রেখে কিভাবে এই কাজটা সম্পন্ন করবেন।
আত্মীয় স্বজনকে বলারও তো একটা ব্যাপার আছে। অবশেষে ফোনে উর্মির বাবা যখন জানালেন তিনি আসছেন তাদের বাসায়, তখন দ্বিধা খানিকটা কেটে গেল তার। সম্মতি রাখলেন রাইফের আম্মার প্রস্তাবে।